আজ ২৯ মে বিশ্ব শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালে জন্ম হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের। এর ৪০ বছর পর ১৯৮৮ সালে সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল নিয়ে ইরান শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দিয়ে বাংলাদেশ তার যাত্রা শুরু করে। আর এক বছর পর ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয়। তার ৪ বছর পর ১৯৯৩ সালে শান্তি মিশনের সেনাবাহিনীর সাথে যোগ হয় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রতীক ব্লু হেলমেট ধারণ করে সকল বাহিনীর সদস্যগণ হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় তাদের জীবন বাজি রেখে শান্তি বজায় রেখে চলেছেন। এ পর্যন্ত বাংলাদেশের গর্বিত শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশে ৬৩টি মিশন সম্পন্ন করেছেন। বর্তমানে ১০টি অভিযানে ৫,৮১৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী সক্রিয়ভাবে দায়িত্বে নিয়োজিত আছেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এই পর্যন্ত ১৬৮ জন অকুতোভয় বীর সন্তান তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ৩৭ বছর যাবৎ সফলতা ও পেশাদারিত্বের সঙ্গে যারা বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন, সেই সব শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্ব নিয়েই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সেনা সদর ঢাকা সেনানিবাস M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান, আছেন ঢাকা সেনানিবাস বিমান বাহিনী সদর দপ্তর বিমান প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার মোহাম্মদ এনামুল করিম এবং আছেন বাংলাদেশ পুলিশের DIG তাপতুন নাসরিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। এয়ার কমান্ডার মোহাম্মদ এনামুল করিম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। যে শান্তিরক্ষীদের কথা আমরা বলছি বা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫ উপলক্ষে আসলে আমরা যে আজকে আয়োজন করেছি, আপনাদের অবদানটা তো আসলে অনস্বীকার্য। আপনারা বাংলাদেশের হয়ে পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা বাংলাদেশের হয়ে অন্যান্য জায়গায় গিয়ে বাংলাদেশের মর্যাদা আরও বেশি বাড়িয়ে তুলছেন। একটু আপনাদের এই দীর্ঘ ৩৭ বছর ধরে যে ধরনের অবদান আসলে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন রেখে আসছে বাংলাদেশ, সেই মিশন সম্বন্ধে একটু জানতে চাই। কিভাবে আসলে শুরুটা হয়েছিল, প্রেক্ষাপটগুলো জানতে চাই। এখন এত বছর পরে এসে আসলে এই মিশনে কী ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন? ধন্যবাদ মিস তাসনুবা তন্নি, সে সাথে ধন্যবাদ জানাই DBC নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আমাদের ১৯৯৩ সালে প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর বসনিয়া হার্জেগোভিনাতে ৬ জন শান্তিরক্ষী ট্রেনারের মাধ্যমে আমাদের বিমান বাহিনীর শান্তিরক্ষা মিশনে যোগদানের সূচনা হয়। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের পেশাদারিত্বের কারণে যে সুনাম অর্জিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় ১৯৯৫ সালে আমাদের দুটি বেল-20 হেলিকপ্টার সহ ২৬ জন শান্তিরক্ষী কুয়েত পুনর্গঠন কাজে যোগদান করে। সেই থেকে বাংলাদেশের বিমান বাহিনীর যে ধারাবাহিকতা চলে আসছে, আজ পর্যন্ত আমরা বিশ্বের ২৫টি দেশে ২৮টি শান্তিরক্ষা মিশনে যোগদান করেছি এবং এই পর্যন্ত প্রায় আমাদের ৯,২৯৪ জন শান্তিরক্ষী জয়েন করেছেন। এবং আমাদের এই অর্জন শুধু যে বাংলাদেশের অর্জন তা নয়, এটা আমরা বিশ্ব শান্তিতে অবদান রাখতে পেরে আমরা বিশ্বের একটি গর্বিত অংশীদার হতে পেরেছি। এছাড়া আমাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে রাখছে একটি পজিটিভ প্রতিক্রিয়া। সে হচ্ছে আমাদের এই ডিপ্লয়মেন্টের সাথে আমাদের যে ফ্লাইং আওয়ার এবং যে ইকোনমিক্যাল যে রিইম্বার্সমেন্টটা হয়, সেটা দিয়ে আমাদের অর্থনীতিতে এ পর্যন্ত প্রায় ৩৩.৬৪ বিলিয়ন টাকা আমাদের অর্থনীতিতে যোগদান হয়েছে অলরেডি। বিশাল বড় একটা অঙ্ক। জি, এবং আমরা আমাদের এখন বর্তমানে 4টা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। তার মধ্যে কঙ্গোতে 6টি হেলিকপ্টার এবং একটি C-130 পরিবহন বিমান রয়েছে এবং আমাদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 3টি হেলিকপ্টারের একটি কন্টিনজেন্ট রয়েছে। সব মিলিয়ে এখনও আমাদের শান্তিরক্ষা মিশনে ৩৯৬ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে। এসব হেলিকপ্টার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা নানা ধরনের মিশন পরিচালনা করে থাকি। তার মধ্যে রয়েছে যেমন ট্রুপস এবং কার্গো ট্রান্সপোর্টেশন, ট্রুপস ইনসারশন এক্সট্রাকশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন মিশন,
মেডিকেল ইভ্যাকুয়েশন মিশন, ভিআইপি ট্রান্সপোর্টেশন, এরিয়াল রেকি, এরিয়াল পেট্রোল এবং পেট্রোল মনিটরিং এবং সুপারভিশন মিশন সহ যখন যে প্রয়োজন পড়ে ইউএনএ আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি। জি, তার মানে আসলে আপনাদের উপরও দায়িত্বটা অনেক বেশি বলা চলে। আমি তাপাতুন নাসরিন আপনার কাছে আসতে চাই, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং কয়টি দেশে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ কাজ করছে, কি কাজে আসলে আপনাদেরকে নিয়োজিত রাখা হয়েছে কিংবা আসলে বাংলাদেশ পুলিশের অবদান কি, সেগুলো একটু আমি আসলে জানতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে এবং একই সাথে ডিবিসির দর্শকদেরকে। বাংলাদেশ পুলিশ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। সেই নামিবিয়া থেকে শুরু হলো 1989 সালে। বাংলাদেশ পুলিশ আসলে সারা বিশ্বেরই পুলিশ কাজ করে হলো মিলিটারি ডিসআর্মামেন্ট হয়ে যাওয়ার পরের যে ইন্টারনাল পিস অ্যান্ড সিকিউরিটি, এটাকে রেস্টোর করার জন্য হলো পুলিশ কাজ করে। তো পুলিশের কাজ আসলে কয়েকটা ধরনের কাজ হয়, কারণ পুলিশের রিক্রুটমেন্টটা ওখানে হয় তিনটা ধরনের। এক হলো আপনার ফর্ম পুলিশ ইউনিট কাজ করছে, একই সাথে কাজ করছে যিনি ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার আইপিও এবং প্রফেশনাল পুলিশ অফিসার। যারা প্রফেশনাল তারা নীতি নির্ধারণী কাজগুলি করেন। আইপিও তিনি তার এক্সপার্টাইজ দিয়ে লোকাল পুলিশকে সব ধরনের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজগুলি করেন। একই সাথে আনপোল যে কম্পোনেন্ট, ইউএন পুলিশ কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকে এগিয়ে যাওয়ার জন্য সব কাজগুলি করেন। আর ফর্ম পুলিশ ইউনিট এই সমস্ত কম্পোনেন্টগুলোকে সাপোর্ট দেয়। তো এক একজনের এক একটা কাজ এক এক ধরনের। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে প্রায় 24টি দেশে 26টি মিশনে কাজ করেছে এবং প্রায় 22,000 বাংলাদেশ পুলিশের সদস্য কাজ করেছে এবং এর মধ্যে খুব মজার ব্যাপার হলো প্রায় 2,000 নারী পুলিশ এই মিশনে অংশগ্রহণ করেছে। এবং বাংলাদেশ পুলিশ তার পেশাদারিত্ব, তার সুনাম, তার সব ধরনের পজিটিভ দিকগুলো দিয়েই মিশনে অনেক ভালো রকম কাজ করছে। এবং মিশনে যে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলি, বিশেষ করে ইন্টারনাল পিস অ্যান্ড সিকিউরিটি রেস্টোর করার জন্য, বিশেষ করে রুল অফ ল স্টাবলিশ করার জন্য যে কম্পোনেন্টগুলোতে কাজ করতে হবে, যেখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজ করতে হবে, যেখানে আপনার নেগোসিয়েশনের কাজ করতে হবে, যেখানে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের কাজ করতে হবে, সেই প্রত্যেকটা জায়গায় হলো পুলিশ কাজ করছে। আর একই সাথে নারী পুলিশ বা নারী যে কন্টিনজেন্ট যেগুলি আছে, তারা সেখানকার নারীদের জন্য মানে পিসকিপিংয়ের বাইরেও এক্সট্রা এফোর্ট দিয়ে কাজ করছে। তো সেই হিসাবে বাংলাদেশ পুলিশ অনেক ভালোভাবে কাজ করছে এবং সারা বিশ্বে বাংলাদেশ পুলিশ আসলে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের নারী সদস্যরা তারা বাংলাদেশ পুলিশকে অনেক বেশি উপরে সুনামের সাথে নিয়ে গেছে এবং আমরা পেশাদারিত্বের সাথে কাজ করছি বলেই আমরা কখনো কখনো সারা বিশ্বে হাইয়েস্ট পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ ছিল। আর এখন এই মুহূর্তে 3টা মিশনে কাজ করছে বাংলাদেশ পুলিশ। জি, আমি একটু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আসতে চাই, অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান। বাংলাদেশ সেনাবাহিনীর আসলে আন্তর্জাতিক এই যে শান্তিরক্ষীদের সাথে কাজ করার যে সুদীর্ঘ এক ধরনের ইতিহাস আছে, সেটি নিঃসন্দেহে আমরা সবাই জানি। আপনাদেরকে দেখা গেছে যে আপনারা জাতিসংঘ মিশনগুলোতে অনেক দুর্গম জায়গাগুলোতে গিয়ে কাজ করছেন, বেশ কঠিন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে। এরকম একটু আপনাদের অভিজ্ঞতার কথা আমি জানতে চাই। সেই সাথে ঠিক কতটি দেশে আপনাদের সেনাবাহিনী কতজন নিয়োজিত আছেন এই ধরনের কাজের সাথে এখন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আজকের এই বিশেষ দিনে এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং সকল দর্শকদেরকে আপনার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা আত্মত্যাগের মাধ্যমে এবং নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং জীবন উৎসর্গের মাধ্যমে আমাদের পিসকিপিং মিশনে আমাদের অবদানকে অনেক অনস্বীকার্য করেছেন এবং বাংলাদেশের যে অর্জন, এটা পিসকিপিং মিশনে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই অর্জনটা সকলের সম্মিলিত। সশস্ত্র বাহিনীতে সেনা, নৌ, বিমান বাহিনী এবং পুলিশের প্রত্যেকটা সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আমাদের দেশ বিশ্বের শান্তিরক্ষা মিশনের অঙ্গনে একটি বহুল উচ্চারিত নাম। এবং এক কথা যদি বলতে চাই তাহলে এই ইউএন পিসকিপিং মিশনে বাংলাদেশের যে অবদান তা দেশকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। আপনি অলরেডি বলেছেন যে 1988 সালে বাংলাদেশ সর্বপ্রথম
পিসকিপিং অপারেশনে পার্টিসিপেট করে এবং বাংলাদেশের এই সকল পিসকিপারদের অবদানের জন্য একটা উল্লেখযোগ্য সময় পর্যন্ত বাংলাদেশ মানে ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি এবং পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে 1 নম্বরে অবস্থান করে। বর্তমানে আমরা এখন 3 নম্বর অবস্থায় আছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর 9টি দেশে 9টি মিশনে 17টি কন্টিনজেন্টের মাধ্যমে 4880 জন সেনা সদস্য এখানে নিয়োজিত আছেন এবং এর মধ্যে প্রায় 350 জনের উপরে ফিমেল পিসকিপার এখানে নিয়োজিত আছেন। আমরা দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই। এটা যেমন পারিপার্শ্বিক অবস্থা হতে পারে, এটা আবহাওয়াগত বিষয় হতে পারে এবং আপনারা জানেন যে গহীন অরণ্যে মরুভূমিতে আমরা দায়িত্ব পালন করি। আমরা মূলত পেশাদারিত্ব এবং আমাদের ট্রেনিং এবং আমাদের প্রিপারেশন ইউএন মিশনে দায়িত্ব পালনের জন্য এটা আমাদেরকে এক ধরনের কনফিডেন্স দেয়, যে কারণে আমরা যে ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসুক না কেন সেটা আমরা আমাদের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান পাই সেই জ্ঞানের মাধ্যমে আমরা এই সমাধান করে থাকি। এছাড়া আমি বলবো যে আমাদের পিসকিপিং মিশনে আমাদের বাংলাদেশের যে পারফরমেন্স, যে গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতা, এটাতে আমাদের মোড অফ কন্ডাক্ট বা আমাদের অপারেটিং প্রসিডিউর একটা বড় ধরনের ভূমিকা রাখে। যেমন বিভিন্ন লাইন্স অফ অপারেশনের কথা যদি আমরা চিন্তা করি, একটা অবজেক্টিভ বা একটা এইমকে যদি আমরা অ্যাচিভ করতে চাই, ইভেন ম্যান্ডেটকে, তখন মিলিটারি লাইন্স অফ অপারেশনের সাথে সাথে আমরা হিউম্যানিটেরিয়ান লাইন্স অফ অপারেশনও আমরা পরিচালনা করি, যার ফলে সেই দেশে সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ সম্পর্কে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, যেটা আসলে আমাদের মিলিটারি অবজেক্টিভটাকে অ্যাচিভ করার জন্য এক ধরনের ফেভারেবল কন্ডিশন তৈরি করে। জি, এই যে আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ এনামুল করিম, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসতে চাই আমি। নিশ্চয়ই যখন আপনার এই ধরনের মিশনে যাচ্ছেন, আপনাদের সাথে নানান রকমের প্রশিক্ষণের জায়গাগুলো কাজ করছে, প্রশিক্ষণ নিতে হচ্ছে আপনাদেরকে মিশনে যাওয়ার সময়। সেই প্রশিক্ষণটা নিয়ে যদি আমাদেরকে একটু জানান, কি ধরনের প্রশিক্ষণ আসলে আপনাদের দেওয়া হচ্ছে কিংবা কতদিন ব্যাপী এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের যেহেতু মিশন এলাকা একটি দেখা যাচ্ছে যে এক ধরনের বৈরী পরিবেশ আমাদের জন্য, স্পেশালি যে বৈরী আবহাওয়া, ওখানকার দেখা যাচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত কিংবা রেবেল গ্রুপ থাকে, তাছাড়া দুর্গম পাহাড়ি এলাকা কিংবা মরুভূমি এলাকা, মরুর ধূলিঝড় থাকে, এরকম বিভিন্ন প্রতিকূলতার মাঝে আমাদেরকে যেহেতু ইউএন মিশন পরিচালনা করতে হয় বা ওখানে অংশগ্রহণ করতে হয়, এই জন্য আমাদেরকে সাফিসিয়েন্টলি বাংলাদেশ থেকে আমরা সেরকম প্রিপেয়ার্ড হয়ে যাই। সেই প্রিপারেশনের একমাত্র ওয়ে হচ্ছে আমাদের ওয়েল ট্রেন করা আমাদের শান্তিরক্ষী বাহিনীকে। তো সেটার জন্য বাংলাদেশ বিমান বাহিনী আমাদের যে ট্রেনিং ব্যবস্থা আছে সেটা এমনিতেই বিশ্বমানের ট্রেনিং ব্যবস্থা। এর সাথে ইউএনের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু ইউনাইটেড জাতিসংঘ সেখানে আমাদেরকে মোতায়েন করবে, তারা কিছু মানদণ্ড দিয়ে দেয়। তা আমরা আমাদের নিজেদেরকে, আমাদের পাইলটদের, আমাদের যারা গ্রাউন্ডে কাজ করবেন তাদের এবং আমাদের ইকুইপমেন্ট, এয়ারক্রাফট সব কিছুকে আমরা সেভাবে তৈরি করে নিয়ে যাই। এর মাঝে আমরা এডিশনাল কিছু ট্রেনিং করতে হয় আমাদেরকে। যেমন যদি পাইলটদের কথা বলি, তাহলে তাদেরকে যেহেতু ওখানে মরু এলাকাতে এবং রাত্রিতেও মিশন পরিচালনা করতে হয়, সেজন্য এনভিজি ইকুইপড আমাদের এয়ারক্রাফট নিয়ে যেতে হয়। সো আমাদের এয়ারক্রাফটগুলোকে এনভিজি কম্প্যাটেবল করা হয়েছে এবং পাশাপাশি পাইলটদেরকে এনভিজি পরিচালনার জন্য, মেনটেন্স ক্রুকে এটাকে মেনটেন করার জন্য যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দিয়ে আমরা নিয়ে যাই। এছাড়া হিলি এলাকায় বৈরী আবহাওয়ায় যাতে তারা মিশন পরিচালনা করতে পারে, সেজন্য আমরা আমাদের দেশে আমাদের হিলি এলাকায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি আমাদের উন্নত মানের সিমুলেটর আছে, আমাদের হেলিকপ্টার সিমুলেটর আছে। সেই সিমুলেটরে আমরা তাদেরকে সেই পরিবেশ তৈরি করে, আর্টিফিশিয়াল পরিবেশ তৈরি করে আমরা সেখানে প্রশিক্ষণ দিই, যাতে করে ইউএনএ ডিপ্লয়মেন্টের পরে তাদের কাছে অনেক সহজ মনে হবে যে মিশন এলাকাটাকে। সো আমরা প্রশিক্ষণটা অনেক কঠিন করি, যাতে ওখানে আমরা সহজে মিশন পরিচালনা করতে পারি। এরপরে আসলে যতই কঠিন প্রশিক্ষণ হোক, একটা নতুন জায়গায় আপনাদেরকে যেতে হচ্ছে, সেখানে এই ধরনের কঠিন মিশনের মুখোমুখি আপনাদেরকে হতে হচ্ছে, নিশ্চয়ই অনেক ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। তারপর তো নাসরিন, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে একজন নারী পুলিশ অফিসার হিসেবে
প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে কি আসলে আপনাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে কিনা সেটি আসলে অনেকেরই হয়তো এক ধরনের জানার আগ্রহ আছে। যেমন এখন নিশ্চয়ই আমরা দেখতেই পাচ্ছি যে সব ক্ষেত্রে আসলে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজের সাথে আছেন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো একটু জানবো। সবচাইতে বেশি আসলে কোথায় কোথায় আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কিংবা নারী সদস্য হিসেবে কখনো আপনাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে কিনা? অনেক ধন্যবাদ। আসলে আমি যখন শান্তিরক্ষী হিসেবে যাই, আমি একজন শান্তিরক্ষী, পরবর্তীতে আমি নারী, আমার কাজের ক্ষেত্রটা নারী। বাট একজন শান্তিরক্ষী হিসেবে নিজেকে ওই কাজে উপযুক্ত করার জন্য আমাকে ডেফিনেটলি আমাকে তৈরি করতে হয়েছে, কারণ ইউএন চায় কম্পিটেন্ট লোক, যারা বাংলাদেশে এক্সপেরিয়েন্স, যারা বাংলাদেশে ওই প্রশিক্ষণ আছে এবং ওই রকমের বৈরী পরিবেশে নিজেকে মানে অ্যাডজাস্ট করতে পারবে। তার রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, তার নিজস্ব মোটিভেশন থাকতে হবে, কারণ একটা লম্বা টাইম পরিবার ছেড়ে এমন একটা জায়গায় যাওয়া হয় যেটা আসলে আননোন একটা জায়গা। তো সেক্ষেত্রে নিজেকে তৈরি করা তো অবশ্যই, একই সাথে প্রচুর স্টাডি করতে হয়। এবং পুলিশের রিক্রুটমেন্ট যেটা ইউএনের ক্ষেত্রে, ইউএন যে পুলিশকে রিক্রুটমেন্ট করে এটা কয়েকটা ধাপে রিক্রুটমেন্টটা। আপনাকে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি থাকতে হবে, আপনার ড্রাইভিং স্কিল থাকতে হবে, এবং একই সাথে আপনার অস্ত্রের প্রশিক্ষণ থাকতে হবে এবং এখানে পাশ করতে হবে। এই প্রত্যেকটা পরীক্ষা জাতিসংঘ থেকে যে টিম আসে ওই টিম পরিচালনা করেন, সুতরাং এখানে অন্য আর কোনো কিছুর স্কোপ নাই। তো নিজেকে আইপিও হিসেবে ওই জায়গায় নিতে গেলে এই জিনিসগুলো তো আপনার লাগবেই, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের, কিন্তু একই সাথে লাগবে হলো মোটিভেশন। এবং এই মোটিভেশনের জায়গাটা পিসকিপার সবার জন্য যেরকমের, একজন নারী কর্মকর্তার ক্ষেত্রে আরেকটু বেশি, কারণ সে তার পরিবারকে রেখে যায়। যতখানি আমরা পরিবারের সাথে সম্পৃক্ত, বা আমরা বাঙালি মেয়েরা যেভাবে পরিবার পরিজন নিয়ে থাকতে পছন্দ করি, ঠিক এমন একটা জায়গায় নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হয় যে আমি ওইরকম একটা পরিবেশে আমি পারবো, আমি কাজ করতে পারবো। তো ইউএন মিশনে যাওয়ার আগে যে প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিংগুলি হয় এবং ইউএন মিশনে যাওয়ার পরে যে ইন্ডাকশন ট্রেনিং হয়, এই ইন্ডাকশন ট্রেনিংয়ে মোটামুটি একটা ব্রিফ করা হয় নিজেকে তৈরি করার মতো। ঠিক মিশন এরিয়াতে গিয়ে যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, ওই জিনিসগুলো তৈরি করে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে জানানো হয়। এখন একটা মেয়ের ক্ষেত্রে যেটা হলো বাড়তি এফোর্ট হলো, আপনি এমন একটা পরিবেশে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমার ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ বা অন্যান্য যে জিনিসগুলি আছে, এটা অ্যাডজাস্ট করা কখনো কখনো কঠিন হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ হলো যে ওখানে ধরেন একটা ওয়াশরুম বা এই জাতীয় যে স্পেশাল নিডগুলি, সেটা একটু পাওয়াটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরও আমাদের মেয়েরা, বিশেষ করে বাংলাদেশ পুলিশের যারা আইপিও বা এফপিও হিসেবে কাজ করে, তারা আসলে সেই ধরনের মোটিভেশন নিয়েই যায় যে অ্যাডজাস্টমেন্টের কাজগুলি তারা দ্রুত করে নিতে পারে। আর কাজের ক্ষেত্রে প্রমাণ, এটা আমাদের নারী সদস্য যারা, তারা অনেক ভালো করছে, সেটা এফপিও বা আইপিও সব দিক থেকে ভালো করছে। আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার পিসকিপিংয়ের যাত্রা প্রায় 20 বছর আগে লাইবেরিয়া মিশনে আমি কাজ করেছি। আমার শুরুটা ছিল জয়েন্ট পেট্রোল, মিলিটারিদের সাথে আমার শুরুর যে কাজটা ছিল তাদের সাথে, এবং আমাকে গভীর রাতে টহলে যেতে হতো বিভিন্ন জায়গায়। তা আমি নিজে ওভাবে ভয় পেতাম না, কারণ আমার কাছে যে অস্ত্র বা যাই থাকুক না কেন, অস্ত্র তো আর মেল বা ফিমেল চিনে না, সে চিনে হাউ টু ওয়ার্ক। আর আমাদের সাথে এফপিউ ছিল আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। সো আমার জন্য সেটা খুব একটা কঠিন হয় না। নানান রকমের চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদেরকে হতে হয়েছে। এটা তো প্রফেশনাল চ্যালেঞ্জ, আমরা শুনবো। আসলে নিশ্চয়ই আপনাদের তিনজনেরই এরকম আলাদা আলাদা অভিজ্ঞতা আছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান, এই যে আসলে আমরা বলছি অনেক চ্যালেঞ্জ আছে, এরপর আসলে যত দুর্গম জায়গাতেই আপনারা যাচ্ছেন, যেখানেই আপনারা যাচ্ছেন, বাংলাদেশের পিসকিপিং যারা করছেন তাদের একটা অন্যরকম সুনাম আছে। এমনও আমরা দেখেছি, গল্প আছে যে বাঙালি নয় কিন্তু তারা বাংলা ভাষা শিখেছে আপনাদের দ্বারা, তারা আসলে এতটাই মোটিভেটেড হয়েছেন। আপনার অভিজ্ঞতার কথাটা আমি একটু এই ক্ষেত্রে জানতে চাই। এরকম কোন অভিজ্ঞতা আপনি খুব দুর্গম এলাকায় গিয়ে কাউকে খুব কাছাকাছি নিজের পাশে আসলে পেয়েছেন কিনা, আপনজনের মতন করে? আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই, আপনার উত্তরটি বিরতির পর নিব। জি25 প্রাথমিক রাজখান থেকে এই পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
আমন্ত্রণ আরেকবার জি35 পাত নিবেদিত রাজকাহনে। ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, অনেক সুনামের সাথে আপনারা কাজ করছেন, এত দুর্গম জায়গায় গিয়ে কাজ করছেন, সেখানে একেবারে পরিবারের বাইরের মানুষদের সাথে গিয়ে কাজ করছেন, অপরিচিত মানুষ আপনাদের আশেপাশে আছে, সেখানে একটু আপনাদের নিশ্চয়ই অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোর একটু গল্প শুনতে চাই। হঠাৎ করে আপনাদের আশেপাশের মানুষ যখন আপনাদের থেকে উৎসাহ পেয়ে বাংলায় কথা বলা শুরু করেন, সেই অনুভূতিগুলো কেমন হয়? আসলে জাতি হিসেবে আমরা খুবই অতিথিপরায়ণ এবং আমরা অপরিচিত মানুষকে আপন করে নিতে পারি। এবং আমি আমার আগের স্লটে যে কথাগুলো বলছিলাম, যে লাইনস অফ অপারেশন, আমরা ওখানে মিলিটারি কন্টিনজেন্ট হিসেবে ডিপ্লয় করি, কিন্তু আমাদের মিলিটারি লাইনস অফ অপারেশনের সাথে সাথে আমরা কিছু হিউম্যানিটেরিয়ান কার্যক্রম করি এবং এটা কিন্তু আমাদের অপারেটিং প্রসিজিওরের মধ্যে আছে। যেমন আমরা প্রত্যেকটা কন্টিনজেন্টের সাথে একটা মেডিকেল টিম থাকে। আমরা যখন এখান থেকে ডিপ্লয়মেন্টে যাই তখন প্রত্যেকটা মেডিকেল টিম পর্যাপ্ত পরিমাণে ঔষধ এবং মেডিকেল সামগ্রী নিয়ে যায় এবং আমাদের সাথে ডাক্তার এবং নার্স তো থাকেই। এবং এটাকে আরও সুন্দরভাবে কার্যক্রম সমাধানের জন্য আমাদের প্রত্যেকটা কন্টিনজেন্টের সাথে ফিমেল নার্স এবং ফিমেল ডাক্তার থাকে। আপনি জানেন যে ফিমেল ডাক্তার এবং ফিমেল নার্সের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি, বিকজ এই যুদ্ধবিধ্বস্ত দেশে আসলে তাদের কোনো স্বাস্থ্যসেবা থাকে না। তারা মূলত এই ইউএনের ওপরে এবং বিভিন্ন এনজিও, WHO এবং রেড ক্রিসেন্ট এদের উপর নির্ভরশীল থাকে। তো আমরা যখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দায়িত্ব পালন করেছি তখন আমরা আমাদের বিভিন্ন ক্যাম্প ছিল এবং এই ক্যাম্পগুলো বিভিন্ন দুর্গম এলাকায় দায়িত্ব পালন করেছে। এই দুর্গম এলাকায় যখন আমাদের পেট্রোলগুলো যেত, এর সাথে মেডিকেল টিম যেত এবং আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছি। এবং আসলে ওই দেশে চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অসুস্থ মানুষ, তাদের কাছে কোনো ওষুধ নাই, ডাক্তার নাই। সো আমাদের ডাক্তাররা যখন ওষুধ নিয়ে তাদের কাছে গেছে, আমাদের দেশ সম্পর্কে এবং বাংলাদেশ বা ব্যান্ডবেড সম্পর্কে এক ধরনের গভীর ভালোবাসা তৈরি হয়েছে এবং ভালোবাসা থেকেই কিন্তু কিছু কিছু মানুষ, স্পেশালি ইয়াং জেনারেশন ওখানে যারা থাকে, তারা বেশ কিছু বাংলা শব্দ, বাংলা বাক্য তারা শিখে গেছে। এটা আসলে এক ধরনের রিকগনিশন এবং আমি বলবো যে আমাদের এই কার্যক্রমের ফলে আমাদের কন্টিনজেন্ট বা আমাদের দেশের শান্তিরক্ষীদের যে নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা, সেটা একটা স্বীকৃতির পর্যায়ে এসেছে। আর আমি একটা কন্টিনজেন্টের প্রিপারেটরি স্টেজ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা যদি আমাদের পিস কিপিং অপারেশনের আগের দিকে দেখি তাহলে এটা মূলত চ্যাপ্টার 6 বা এটাকে আমরা বলতে পারি যে কিছুটা প্যাসিভ পিস কিপিং অপারেশন ছিল। এখন যেটা হয় সেটা হচ্ছে চ্যাপ্টার 7 এর আন্ডারে রোবাস্ট পিস কিপিং মিশন। চ্যাপ্টার 6-এ আসলে পিস কিপিং মিশনে আপনার ফায়ার ওপেন করার ক্ষেত্রে যথেষ্ট রেস্ট্রিকশন ছিল। এখানে আমরা শুধুমাত্র সেলফ ডিফেন্সের আন্ডারে কাজগুলো ফায়ার ওপেন করতে পারতাম এবং এখানে বিবাদমান যে দলগুলো ছিল তাদের সাথে সমঝোতার ভিত্তিতে কাজ করতে হতো। কিন্তু আপনার চ্যাপ্টার 7-এ যখন আমরা কাজ করি তখন এটা কিন্তু পিস এনফোর্সমেন্ট বলা হয় এবং যে কোনো সিচুয়েশনে প্রোঅ্যাক্টিভ ওয়েতে আপনি ফোর্স এমপ্লয় করতে পারবেন। এখানে এক ধরনের জবাবদিহিতার বিষয় আছে। আপনি যে কোনো কাজ করলে সেটার স্বচ্ছতা আপনাকে নিশ্চিত করতে হবে। এবং আমরা যদি এখনকার মিশনগুলোর দিকে তাকাই তাহলে এই মিশনগুলোকে কিন্তু বলা হয় হচ্ছে ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন। এখানে মিলিটারি, পুলিশ এবং যে সিভিলিয়ান কম্পোনেন্টগুলো আছে এবং হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনগুলো আছে, এরা খুব ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করে। এবং যেহেতু মিশনগুলো অত্যন্ত কঠিন এখন, আগে মিশনগুলো ছিল হচ্ছে ইন্টার স্টেট, এখন কিন্তু ইন্ট্রা স্টেট হয়ে গেছে। নন স্টেট অ্যাক্টররা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার ফলে আমাদের ইউএনের সবগুলো অর্গানকে আরও অনেক ইন্টিগ্রেটেড ওয়েতে একসাথে একই লক্ষ্যে কাজ করতে হয়। এখন আসলে যে মিশনগুলো আপনারা করছেন সেই মিশনগুলোর চ্যালেঞ্জ কি আরো অনেক বেশি অতীতের তুলনায়? ডেফিনেটলি অনেক বেশি। এবং সে কারণেই কিন্তু আমরা যখন একটা ইউনিটকে প্রস্তুত করি প্রায় 6 মাস ব্যাপী কিন্তু এই ইউনিটের প্রি ডেপ্লয়মেন্ট ট্রেনিং হয় এবং এই ট্রেনিংটা কিন্তু হচ্ছে ডাইনামিক। আমরা এটাকে প্রি ডেপ্লয়মেন্ট ট্রেনিং বলি এবং এটা কিন্তু ইউএনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই অনুযায়ী এটা পালন করা হয়, মানে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা জানেন আমাদের বিপসট আছে, এটা একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা অর্গানাইজেশন। এটা বাংলাদেশের পিসকিপার এবং বিদেশি পিসকিপারদেরকে ইউএন স্ট্যান্ডার্ড মেনে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এবার আমি কন্টিনজেন্ট প্রস্তুতির ব্যাপারে একটু বলি। কন্টিনজেন্টে আমরা 6 মাস ব্যাপী 3 থেকে 4টা স্টেজে প্রি ডেপ্লয়মেন্ট ট্রেনিংগুলো করি। প্রথমে থিওরিটিক্যাল ট্রেনিংগুলো আসে, যেটাতে আপনার রুলস অফ এনগেজমেন্ট, ইউএন ম্যান্ডেট,
বিভিন্ন ওয়েপনের উপরে প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজের উপরে প্রশিক্ষণ, ওখানকার সিকিউরিটি সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন কি, এগুলোর উপর প্রশিক্ষণ। এরপরে একটা ইউনিটকে আমরা নিয়ে যাই, যে ওয়েপন বা ইকুইপমেন্টগুলো তারা ব্যবহার করবে সেটা নিয়ে আমরা চিটাগংয়ে চলে যাই, এবং সেখানে 1 সপ্তাহ ব্যাপী ফিল্ড ফায়ারিং হয়, যেখানে সমস্ত ওয়েপন দিয়ে আপনার লাইভ ফায়ারিং করা হয়। এরপরে এই কন্টিনজেন্টটা চলে যায় বিপসটে, সেখানে 4 সপ্তাহ ব্যাপী FTXে তারা অংশগ্রহণ করে, এবং এখানে বেশ লাইন্স অফ ট্রেনিং আছে, যেখানে আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট, হস্টেজ রেস্কিউ অপারেশন এস্টাবলিশ করতে হয়, কীভাবে টিওবি, এই জিনিসগুলো খুব ভালোভাবে করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো যে বিপসটে আপনারা যদি কখনো যান দেখবেন ছোট ছোট আফ্রিকান গ্রামের মতো করে ট্রেনিং সাইট করা আছে, যাতে একটা কন্টিনজেন্ট বাস্তবতার নিরিখে যে একটা কন্টিনজেন্ট যে থিওরিটিক্যাল ট্রেনিংটা পেল, সেটা যাতে গ্রাউন্ডে তারা একদম আফ্রিকার মতো করে ওখানে প্রশিক্ষণ নিতে পারে। দাবাতুন নাসরিন, এই যে এত প্রশিক্ষণের গল্প শুনছি, নিশ্চয়ই প্রশিক্ষণের সময়গুলোতেও এক ধরনের চ্যালেঞ্জ কাজ করেছে আপনাদের মধ্যে, এক ধরনের ভয়ও হয়তো অনেক সময় কাজ করে কিনা, কিংবা যখন আসলে মিশনে গেছেন পুরো একটা নতুন জায়গা, ভাষাগত সমস্যাও তো হওয়ার কথা, আমি জানি না সেরকম ট্রেনিং আসলে আপনাদের দেওয়া হয় কিনা, সেটাও একটা প্রশ্ন আমি রাখতে চাই। কি ধরনের আসলে চ্যালেঞ্জগুলো আপনাদের মোকাবেলা করতে হয়? সফলতার কোনো গল্প থাকলে একটু ছোট করে একটা সফলতার গল্প শুনতে চাই আমি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে আমাদের প্রশিক্ষণে তো ধরেন সব ধরনের কম্পোনেন্টগুলি থাকে, যেভাবে একটা অফিস একজন পিসকিপারকে তৈরি করা, এটা ধরেন দেশে তো প্রশিক্ষণ আছে, বাইরেও প্রশিক্ষণ আছে। সবার আগে এটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো স্বাভাবিক পরিবেশে কাজ করতে যাচ্ছি না। যদিও সারা বিশ্বে পুলিশিং একই ধরনের নিয়মকানুনের মধ্যে থেকে পুলিশ কাজ করছে, সেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, ওভারসাইট মেকানিজম কাজ করছে, আপনাকে হাইয়েস্ট প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে, সবই থাকছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা একটা বিরূপ পরিবেশে আমরা কাজ করতে যাচ্ছি, যেটা আমার দেশ না, আমার ভাষা না, আমার সংস্কৃতিও না। তো ওখানে যেটা এত সফলতার গল্প, হ্যাঁ, ওখানে আমরা যে প্রশিক্ষণের মাধ্যমে, যেটা শুরুতে আমি বলেছিলাম যে মোটিভেশন, আমাদের মেয়েরা আসলে তো দশভুজা এক সেন্সে, যে যারা ঘর বাহির সব কিছুই সামলে নেয়। তো মিশন এরিয়াতেও তারা অনেক সুন্দরভাবে কাজ করতে পারছে, এবং ইউএনের যে ম্যান্ডেট, এক একটা মিশনের এক এক ধরনের ম্যান্ডেট থাকে। ধরেন পশ্চিম আফ্রিকার দেশগুলিতে এক ধরনের ম্যান্ডেট থাকে, আবার অ্যারাবিয়ান কান্ট্রিগুলি, বিশেষ করে সুদান, সাউথ সুদান, এসব জায়গায় এক ধরনের ম্যান্ডেট থাকে। তো প্রত্যেকটি জায়গায় আমাদের যারা নারীরা কাজ করে, একই সাথে অন্য যারা পিসকিপার কাজ করে, তারা আপনার ইউএন ম্যান্ডেট তো অবশ্যই ফলো করে, একই সাথে ওই দেশীয় কালচারকেও শ্রদ্ধা জানিয়ে, ওই দেশের মানুষদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে আপন করে নেওয়ার মতো ক্ষমতা বোধহয় বাংলাদেশি পিসকিপারদের অনেক বেশি, যেটা হয়তো অন্যদের ক্ষেত্রে আমি খুব একটা দেখি না। আর বাংলাদেশি পিসকিপাররা, যদি আমার কথা বলি, আমি জাতিসংঘ সদর দপ্তরেও কাজ করেছি, ওখানে পলিসি লেভেলে কাজ করেছি পলিসি অ্যাডভাইজার হিসেবে। তো ওখানে তারা সারা ওয়ার্ল্ড থেকে 3 জনকে তারা তাদের এই পিসকিপিংয়ের পার্টিসিপেশনের উপরে ভিডিও ক্লিপ করেছিল, সারা বিশ্বে মেয়েদেরকে আরও বেশি পিসকিপিংয়ে আসার জন্য। তো ওরা আমাকে সিলেক্ট করেছিল আমার কাজের জন্য। সে কারণে আমার কাছে মনে হয় যে হয়তো যে আমার চেয়েও যারা আরও ভালো কাজ করছে, বাংলাদেশি ফিমেল পিসকিপার বা অন্য যারা আছে, তখন মনে হয় যে না, আসলে বাংলাদেশ অনেক বেশি উৎসাহ পাবে। নিশ্চয়ই এই যে আসলে আপনারা এত সুনাম অর্জন করছেন, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি গর্বের। আমি আপনার কাছে এসেছি এয়ার কমান্ডার মোহাম্মদ এনামুল করিম। এই যে আসলে আপনারা বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাদেরকে বলছেন, সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে অনেক সময় হয়েছে যে আপনাদের কখনো তো নিশ্চয়ই পরিবারের কথাও মনে পড়েছে, যেহেতু একটা দীর্ঘদিন আপনাদের পরিবারের বাইরে থাকতে হয়েছে, অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও আপনাদেরকে কাজ করতে হয়েছে। সেই ধরনের মিশনগুলো নিয়ে একটু জানতে চাই, যেখানে অনেক বেশি জীবনের ঝুঁকি ছিল। ধন্যবাদ। আমাদের আসলে আগেই বলেছিলাম যে ওখানে বৈরী পরিবেশ বা সিচুয়েশনটা এমন যে আমরা আমাদের যে বাংলাদেশের ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সেটা সেখানে বিরাজ করে না। তো সেখানে আমরা আমাদের যতটুকু ট্রেনিং বা সিমুলেট করে নিয়ে যাই, তারপরে এমন সিচুয়েশন চলে আসে যখন আসলে আগের কোনো অভিজ্ঞতা কাজে লাগে না, তখন আমাদের ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয়। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে, যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে 2015 সালে আমাদের কঙ্গোতে মনুস্কো মিশনের ওখানে আমাদের C-130 একটা মিশন পরিচালনা করেছিল বুরুন্ডিতে, যেখানে বুরুন্ডি তখন সামরিক শাসনের হস্তক্ষেপের কারণে আমাদের 75 জন ইউএন
শান্তিরক্ষী পরিবার সহ আটকা পড়ে। সো তাদের জীবন বিপন্নের পথে ছিল এবং ইউএনের সরকারি কিংবা বেসরকারি কোনো বিমানে সেখানে তাদের উদ্ধার কাজে যাওয়ার জন্য রাজি হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের C-130 বিমান আমাদের বিমান বাহিনী প্রধানের নির্দেশনা মোতাবেক সেই রিস্ক নিয়ে অনেক ঝুঁকি নিয়েই তারা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তখন এটা অনেক বড় আকারের প্রশংসা কুড়িয়েছিল ইউএন থেকে এবং সমস্ত ইউএন পরিবার থেকে। তো এরকম কিছু কিছু ঝুঁকি সময় চলে আসে যখন আমরা ওইসব ঝুঁকিপূর্ণ মিশনে আমাদের যখন পাইলটরা বা ক্রুরা যখন যায় তখন অবশ্যই দেশে যে ফেলে রাখা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার এদের কথা অনেক মনে পড়ে। নিশ্চয়ই এরপরও নিশ্চয়ই আপনাদের কাজের জায়গাটাতে আপনারা সবকিছুর বিনিময়ে হলেও দেশের স্বার্থকেই সবার আগে চিন্তা করছেন এবং সেটি হয়তো আপনাদের কাজ আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই জায়গাটিতে আমি আসবো, আপনাদের সাথে আরও আলোচনা করবো। আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত-মিতিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত-মিতিত রাজকাহন দেখছেন। ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান, এই যে আপনারা দেশের স্বার্থের জন্য নিজেদের সব ধরনের ত্যাগের জন্য প্রস্তুত আছেন, সেটি বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে পুরো বাংলাদেশিরাই হয়তো আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে সব সময়। যখন আসলে দেশের বাইরে গিয়ে ধরনের একেবারে অজানা মানুষদের জীবনের জন্য নিজের জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকছেন, তাদের জীবন যখন আসলে আপনারা বাঁচাচ্ছেন, সেই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই। সেই আনন্দগুলো নিশ্চয়ই অন্য সব ধরনের সব কিছুকে ছাপিয়ে যায়। আসলে এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আপনার আত্মত্যাগ বা আপনার ত্যাগের মাধ্যমে আপনি যখন জীবন বাঁচাচ্ছেন, আপনি যখন একটা গ্রুপ অফ পিপলকে সেভ করছেন, এর স্যাটিসফ্যাকশন আপনার কাছে সারা জীবন থাকবে। আসলে পিসকিপিং অপারেশনে আমরা যখন ডিপ্লয় করি তখন আমরা প্রত্যেককে নিজেকে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর মনে করি এবং আমাদের প্রশিক্ষণ, আমাদের প্রস্তুতি এবং আমাদের কমান্ড চ্যানেলে সবসময় একটা জিনিসই বলা হয় যে তুমি একজন ব্যক্তি না, তুমি এখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো। তোমার একটা ভালো কাজ বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, বা তোমার একটা ভুল বা একটা খারাপ কাজ হয়তো বাংলাদেশকে অনেক বদনামের ভাগিদার করবে। সো এই জিনিসটা আমাদের প্রত্যেকটি সেনা সদস্য বা অফিসার বা সৈনিক, আমরা যেটাই বলি না কেন, তারা সবসময় আমরা মনে প্রাণে ধারণ করি। এছাড়াও আমাদের কঠিন প্রশিক্ষণ এবং সিস্টেমেটিক যে ডেভেলপমেন্ট, সেই কারণে আমরা কমান্ড কন্ট্রোলের দিকে যথেষ্ট গুরুত্ব দিই, যার ফলে আমাদের সেনা সদস্যরা একটা ওয়েল ডিসিপ্লিন লাইফ লিড করে এবং আমরা যে ধর্মীয় মূল্যবোধগুলো আছে এবং আমাদের জাতিগত যে মূল্যবোধগুলো আছে সেইগুলোকে আমরা ধারণ করেই আমরা সর্বোচ্চ আত্মত্যাগ করার প্রস্তুতি নিয়ে থাকি, যার ফলে বাংলাদেশ পিসকিপিং অপারেশনে ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই একটা প্রশ্ন। আগামী দিনগুলোতে আরও বেশি অন্তর্ভুক্তির কথা কিংবা যারা পিসকিপিংয়ে কাজ করছেন তাদের সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা নতুন কোনো পরিকল্পনা করেছেন কি? সামনের দিনে পিসকিপিং অপারেশনগুলো আরও চ্যালেঞ্জিং হবে এবং আমি বলতে চাই, এবং পিসকিপিং অপারেশনগুলো চ্যালেঞ্জিং হচ্ছে এবং কম্পিটিটিভ হচ্ছে। একটা সময় ছিল সীমিত কিছু দেশ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে কাজ করত, কিন্তু এখন পৃথিবীর অনেক দেশ পার্টিসিপেট করতে চাচ্ছে। সেই কারণে আপনাকে অবশ্যই ওয়েল ট্রেন্ড হতে হবে, ওয়েল ইকুইপড হতে হবে এবং ইফেক্টিভ ইউএন ফোর্স হিসেবে নিজেকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে হবে, তবেই আপনি এই কম্পিটিশনে টিকে থাকবেন। আমি আগে যেটা বলছিলাম যে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 ইন্টিগ্রেটেড মিশন, এগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি যে সামনের দিনগুলোতে আরও ইউএনের সকল অর্গান, সিভিলিয়ান কম্পোনেন্ট, মিলিটারি কম্পোনেন্ট, পুলিশ কম্পোনেন্টকে একসাথে কাজ করে একটি কমন অবজেক্টিভের জন্য কাজ করতে হবে। আব্দুল নাসরিন, নারী যারা আছেন সদস্য, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তারা যখন এই ধরনের শান্তিরক্ষী মিশনে কাজ করছেন তাদের আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন? যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এটা রাষ্ট্রের প্রতি একটা কমিটমেন্ট এবং নিজের ওন মোটিভেশন, এই দুটো থাকতে হবে অবশ্যই। আমি যখন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছি তখন অবশ্যই আমার মধ্যে সেরকম একটা কাজ করবে যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার দেশের সম্মান বয়ে আনবো। নারী পিসকিপারদের জন্য যেটা বলা হলো যে আসলে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং এ পর্যন্ত নারী পিসকিপাররা যেভাবে সম্মানের সাথে কাজ করছে, আমার কাছে মনে হয়েছে যে পিসকিপিংয়ে বা ইউএনএ কাজ করতে যাওয়া এটা একটা অন্যরকমের সৌভাগ্যেরও বিষয় এবং একই সাথে এটা এক ধরনের মানে যোগ্যতারও বিষয়। আর ইউএন নারীদের ক্ষেত্রে এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, বিশেষ করে এসজিবিবি বা এসসিএ কেসগুলির ক্ষেত্রে
এত বেশি মানে সেফ গার্ড হিসাবে ইউএন কাজ করছে বা ইউএনের টোটাল মেকানিজম যেভাবে কাজ করছে, সেক্ষেত্রে মনে হয় যে নারীরা আসলে যে ইউএনের 50-50 প্যারিটির কথা বলা হয়েছে, যে 50% নারী অংশগ্রহণ করবে, এটা নারীদের জন্য একটা সেফ জায়গা। প্লাস হলো আসলে ওয়ার টার্ন কান্ট্রিতে নারী পুলিশ পিসকিপাররা কাজ করতে যায়, যে কোনো যুদ্ধেই কিন্তু নারী এবং শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো একজন নারী বা শিশুকে হেল্প করার জন্য যখন আরেকজন পিসকিপার যাচ্ছে, নারী পিসকিপার যাচ্ছে, তখন এই ব্লু বেরেট যারা আছে, নারী ব্লু বেরেট নিয়ে যারা আছেন, তাদেরকে দেখে একটা আস্থার জায়গা তৈরি হয় এবং এভাবেই কিন্তু ট্রাস্ট বিল্ডিংটা তৈরি হয় এবং এভাবেই পিস বিল্ডিং এর দিকে এগিয়েছে। এই আস্থা জায়গাটিতে এয়ার কমান্ডার মহোদয় এনামুল করিম, সামনে আসলে পরিকল্পনা আরো আছে কিনা? ইউরোপীয় রাষ্ট্রসমূহে আসলে আমাদের এই শান্তিরক্ষী মিশনে প্রেরণ করার কোনো পরিকল্পনা আছে কি? আমাদের আসলে শান্তিরক্ষী মিশনে প্রেরণ করার জন্য আমরা সদা প্রস্তুত, যেহেতু এটা আমাদের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট এবং আমাদের একটা বাহিনীর সদস্য হিসেবে আমরা ওত নিয়ে থাকি যে জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাইবার আদেশ করিবে সেখানে যাইতে আমরা বাধ্য থাকিব। সো এই মূল মন্ত্রে আমরা আসলে মোটিভেটেড থাকি যে আমাদেরকে যেখানে মিশনে ডিটেল করা হবে আমরা সেখানেই যাব। তো ইউএন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আমাদেরকে কোথাও ইউএন মিশন ডিপ্লয়মেন্টের আহ্বান জানাবে, আমরা আমাদেরকে নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখি যে আমরা অতি শর্ট নোটিসে যেন ওই সব দেশে আমরা ডিপ্লয় করতে পারি। আমরা আমাদের পাশাপাশি আমাদের যে মহিলা শান্তিরক্ষী আছে বাংলাদেশ বিমান বাহিনীর, বিশেষ করে মহিলা পাইলট যারা 2018 সাল থেকে ইউএন মিশনে অবদান রেখে চলছে, তাদেরকে আমরা ইকুয়ালি তৈরি করে নিচ্ছি যাতে ভবিষ্যতে যে কোনো মিশনে আমরা ডিপ্লয় করতে পারি। এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের বিমান বাহিনীর জন্য এয়ারফিল্ড সার্ভিসিং ইউনিট প্রতিষ্ঠার জন্য ইউএনের রিকোয়ারমেন্ট আসতে পারে, সেজন্য আমরা নানানভাবে নিজেদের আপনাদের কর্মপরিকল্পনা বৃদ্ধি করছেন এবং দক্ষতা বাড়াবার চেষ্টা করছেন। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান, এয়ার কমান্ডার মোহাম্মদ এনামুল করিম এবং তাপতুন নাসরিন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং নিঃসন্দেহে আপনাদের এই অবদান এবং ত্যাগ পুরো বাংলাদেশ মনে রাখবে এবং জাতি হিসেবে নিঃসন্দেহে আপনাদের কারণে আমরা অনেক বেশি গর্বিত। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপেত ইস্পাত মিলিত রাজকাউন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন।